আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। গতকাল বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছিলাম খুব ফাটিয়ে একটা আলোচনা চলছে চোর তৃণমূলের ডাকাত এমপিদের সঙ্গে বিজেপির দিল্লি নেতৃত্বের ভাব ভালোবাসা নিয়ে। বক্তারা দৃশ্যত তৃণমূল বিরোধী, বিজেপিকে পছন্দ করেন। তারা এই বিষয়টা নিয়ে যাকে বলে একেবারে রেগে কাঁই। সমালোচনা যে শুধু এনারাই করছেন তা নয়, সিপিএমপন্থী বা কংগ্রেসপন্থী কিছু ইউটিউবারও দেখলাম তেড়ে গালি দিচ্ছে বিজেপিকে। মানে বিজেপির সতীত্ব রক্ষার জন্য সিপিএম কংগ্রেসেরও যেন চিন্তার শেষ নেই। এই দুই তরফের রাগ, ক্ষোভ, কান্না আর ধান্দা দেখে ভাবলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত, আর সেজন্যেই এই প্রতিবেদন। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। রাজনীতিতে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, আবেগ না অঙ্ক? প্রশ্নটা শুনে অনেকেই হয়তো বলবেন আবেগই তো সব কিছু, মানুষের ভালোবাসা, মানুষের ক্ষোভ, মানুষের আশা আকাঙ্ক্ষা, এসবের ওপরেই তো রাজনীতি দাঁড়িয়ে থাকে। কথাটা ভুল নয়, কিন্তু পুরো সত্যিটাও নয়। কারণ রাজনীতিতে আবেগ যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু জেতার জন্য যুদ্ধ জেতার জন্য লাগে অঙ্ক। আর গণতান্ত্রিক দেশে নির্বাচন আসলে একটা যুদ্ধই, বন্দুকের যুদ্ধ নয়, ভোটের যুদ্ধ। এখানে সৈন্যের বদলে থাকে ভোটার, গোলা বারুদের বদলে ভোট, ভোটার লিস্ট, আর যুদ্ধক্ষেত্র হলো বুথ ম্যানেজমেন্ট, এমনকি কাউন্টিং পর্যন্ত। এখন একটা যুদ্ধ যদি জিততে হয় তাহলে কি শুধু আবেগ দিয়ে হবে? না, সেখানে প্রয়োজন কৌশল, পরিকল্পনা, জোট, সংখ্যা, সমীকরণ, অর্থাৎ অঙ্ক। চলুন একটা উদাহরণ দিই। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মনে করুন। সেই সময় কি পরিবেশ ছিল? সোশ্যাল মিডিয়া খুলুন, চায়ের দোকানে যান, রাজনৈতিক আলোচনা শুনুন, সর্বত্র একটা ধারণা ভাসছিল এবার বিজেপি সরকার। অনেক মানুষ মনে করছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরাট জনরোষ তৈরি হয়েছে। কেউ বলছিলেন কাটমানি, কেউ বলছিলেন সিন্ডিকেট, কেউ বলছিলেন দুর্নীতি, কেউ বলছিলেন রাজনৈতিক হিংসা। অর্থাৎ বিরোধী ভোটারদের মধ্যে আবেগ ছিল, ক্ষোভ ছিল, রাগ ছিল। এমনকি অনেক রাজনৈতিক বিশ্লেষকও মনে করছিলেন এবং তারা বলছিলেন স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেস এবার কঠিন সমস্যার মুখে পড়বে। গতকাল এক ইউটিউবারের ভিডিও দেখছিলাম, তিনি তার চ্যানেলে 21-এর ভোটে প্রেডিকশন করেছিলেন বিজেপি বিপুল আসন জিতে ক্ষমতায় আসছে। ফলাফল কি হয়েছিল আপনারা জানেন। তৃণমূল কংগ্রেস 200-রও বেশি আসন জিতে ইতিহাস গড়ল। কেন? মানুষের ক্ষোভ কি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু ক্ষোভ থাকলেই নির্বাচন জেতা যায় না। প্রশ্ন হলো সেই ক্ষোভকে ভোটে রূপান্তরিত করার অঙ্কটা কে ভালো করতে পেরেছিল সেদিন। সেই অঙ্কে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, তাই জিতেছিল। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ রাজনীতিকে নৈতিকতার চোখে দেখেন, সেটা স্বাভাবিক, একদম অস্বাভাবিক নয়। সাধারণ মানুষ ভাবেন ভালো মানুষকে ভোট দেব, খারাপ মানুষকে হারাবো, দুর্নীতিবাজদের শাস্তি দেব, যারা ভালো মানুষ তাদেরকে সমর্থন দেব। এগুলো আবেগের ভাষা, কিন্তু রাজনৈতিক দলগুলোকে ভাবতে হয় অন্যভাবে। তাদের ভাবতে হয়
কোন অঞ্চলে কত ভোট, কোন সামাজিক গোষ্ঠীর কত প্রভাব, কোথায় কত সাংগঠনিক শক্তি, কোথায় কত জাল ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটার, মুসলমান ভোটার, হিন্দু ভোটার আছে, কোন অঙ্ক নিলে কত আসন বাড়বে, এটাই নির্বাচনী অঙ্ক। এখন আসি বর্তমান পরিস্থিতিতে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের কিছু বিদ্রোহী এমপি বা এমপিদের কথাই বলি বেশি, কারণ এমএলএরা তারা পরিষ্কার বলেনি যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারকে সমর্থন করবে। তারা বলেছে আমরা গঠনমূলকভাবে সমর্থন দেব কিংবা বিরোধিতা করব, এটা সব রাজনৈতিক দলই বলে। সুতরাং আমি দেখি যে তুলনামূলকভাবে দেখছি যে তৃণমূল কংগ্রেসের কিছু বিদ্রোহী এমপি তাদের প্রতি ইতিবাচক অবস্থান নিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর বিজেপিও অনেক ক্ষেত্রে তাদের প্রতি একদমই আক্রমণাত্মক আচরণ করছে না। ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় বিজেপি নেতা, তার বাড়িতে তারা গিয়ে প্রকাশ্যে বৈঠক করছেন। এমনকি এই বিদ্রোহী এমপিদের দুজনকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর একজন পূর্ব বর্ধমানের শ্যামলী সরকার সম্ভবত নামটা, তাদের মন্ত্রিসভায় নেয়ার কথা ভাবছে। বাজারে জোর খবর তৃণমূলের বিদ্রোহী এমপিদের মধ্যে এই দুজন মন্ত্রিসভায় নাকি আসছেনই, কারণ তারা বিজেপিতে যোগ দেননি, কিন্তু এনসিপিআই নামে একটি দল, সেই দলে যোগ দিয়ে তারা এনডিএতে যোগ দিচ্ছেন। তাই এনডিএতে যোগ দিলে তাদের তো মন্ত্রী করবেই, এতে তো অন্যায় কিছু নেই। এটা তো এনডিএর নিয়ম যে তাদের মধ্যে যারা আসবে, যারাই সরকারে থাকবে, তাদেরকে তারা মন্ত্রিসভায় নিয়েছে এনডিএর সব দল থেকে। এতেই কিছু বিজেপি সমর্থক ক্ষুব্ধ। তাদের বক্তব্য, এরা তো এতদিন তৃণমূলে ছিল, এদের বিরুদ্ধে এতদিন দুর্নীতির অভিযোগ তোলা হলো, এখন আবার এদের সঙ্গে সম্পর্ক ভালো করা হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আবেগ থেকে উঠে আসছে, এবং আবেগের দিক থেকে প্রশ্নগুলো আদৌ অযৌক্তিক নয়, বরং খুবই যৌক্তিক। কিন্তু একই সঙ্গে দেখতে হবে রাজনীতির অঙ্ক। রাজনীতির অঙ্ক অন্য কথা বলে। ধরুন একটা ফুটবল ম্যাচ, আপনার সবচেয়ে অপছন্দের দলের একজন খেলোয়াড় আছে, তাকে শুধু তার খেলা নয়, তার ব্যক্তিগত জীবন, তার মহিলা সংসর্গ, তার চরিত্র দোষ ইত্যাদি নিয়ে আপনি প্রচুর কথা বলেছেন। সেই যে যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাই আর কি। হঠাৎ একদিন সেই খেলোয়াড় দল বদল করে আপনার বিপক্ষ দল থেকে আপনার দলে চলে এলো। আপনি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনার দলে এলে আপনি কি তার বিরোধিতা করবেন? তার নামে ওইসব কথা কি বলতে থাকবেন? তার বিরুদ্ধে আগের অবস্থানে থাকবেন? কিংবা আপনি নয়, আপনার দলের কোচ যদি সেই খেলোয়াড় ম্যাচ জেতাতে সাহায্য করে, তাকে তো দলে নেবেই। তাকে কোচ নেবে না, তাকে মাঠে নামাবে, কারণ কোচের দায়িত্ব আবেগ নয়, কোচের দায়িত্ব ম্যাচ জেতা। নির্বাচনী রাজনীতিতেও ব্যাপারটা অনেকটা একই রকম। একজন জনপ্রিয় এমপি যদি দল পরিবর্তন করেন, তাহলে তিনি একা আসেন না, আর এখানেও একা আসছেন না। তার সঙ্গে আসে সংগঠন, স্থানীয় নেতৃত্ব, কর্মী, প্রভাব, ভোট ব্যাংক এবং অনেক সময় অর্থনৈতিক ও সামাজিক নেটওয়ার্ক। আর অর্থনীতি শুনে আবার দুর্নীতির কথা ভাববেন না। ভোট করতে গেলে টাকা লাগে। যখন সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম ভারতের অন্যতম ধনী দল ছিল। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসও ভারতের বোধহয় দ্বিতীয় না তৃতীয় সব থেকে ধনী দল। আর এখানে তো বিদ্রোহী তৃণমূল এমপি একা নন, কমপক্ষে 20-22 জন আসছেন তাদের একসাথে একজোট হয়ে। অর্থাৎ এখানে কোনো এমপি তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি রাজনৈতিক প্যাকেজ। আর সংসদে
এই এমপিদের গুরুত্ব বোঝেন? এই যে আপনিও চান এক দেশ এক ভোট, এটা আপনি প্রবলভাবে চান, কিন্তু এটা মনে রাখেন কি, যে সেটা আইনে রূপান্তরিত করতে গেলে সংবিধান সংশোধন দরকার, তার জন্য 2/3 সাংসদ দরকার। সেই যতজন সাংসদ দরকার সেটা কি আছে বিজেপির কাছে? নেই। তৃণমূলের এই সাংসদরা গেলে সেই সংখ্যার দিকে অনেকটাই এগোনো যাবে। ইতিমধ্যে ডিএমকের কাছ থেকেও খবর আসছে, তারাও এই সমস্ত ব্যাপারে, তারা কংগ্রেসের সাথে এখন ঝগড়া হয়ে গেছে, তারাও বিজেপিকে সমর্থন দেবে। তাহলে কি বিজেপি ডিএমকে এতদিন ডিএমকের বিরুদ্ধেও তামিলনাড়ুতে এই একই দুর্নীতির অভিযোগ তুলেছে, হয়তো একটু কম, কিন্তু তো এতদিন সেখানে ডিএমকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছিল, তাই বলে কি আজকে ছেড়ে যাবে? আজকে ডিএমকে কে নেবে না? এই বাস্তবতাটা সব রাজনৈতিক দলই বোঝে, শুধু বিজেপি নয়। তৃণমূল করেছে, তারা একবার কংগ্রেসে গেছে, একবার বিজেপির কাছে এসছে, একবার বিজেপির বিরুদ্ধে, একবার বিজেপির পক্ষে। এটা তৃণমূল করেছে, কংগ্রেস করেছে। তামিলনাড়ুতে ডিএমকে দলকে ছেড়ে কংগ্রেস বিজয়ের সঙ্গে যায়নি। উত্তরবঙ্গে তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে দলত্যাগ ঘটিয়ে পুরসভা গঠন করেনি, পুরসভার দখল নেয়নি। সিপিএমও করেনি বুঝি এই কাজ। এবারের নির্বাচনে নো ভোট টু বিজেপি স্লোগান তুলে টিএমসিকে সমর্থন করেনি। সবাই জানে এবারের ভোটে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিয়েছে সিপিএম, দুজনের মধ্যে একটা গোপন আঁতাত হয়েছিল। দিল্লিতে তৃণমূলের সঙ্গে একই ইন্ডি জোটে নেই বুঝি সিপিএম? সব পার্টি এটা করেছে, সব পার্টি। সমাজবাদী পার্টি করেছে, বিএসপি করেছে, দক্ষিণ ভারতের দলগুলো করেছে, প্রায় সব গণতান্ত্রিক দেশেই এটা হয়, শুধু ভারতে নয়। কারণ রাজনীতি শেষ পর্যন্ত সংখ্যার খেলা। এখন বিরোধীরা বলছেন কোথায় গেল দুর্নীতির বিরুদ্ধে লড়াই? এই প্রশ্নের মধ্যেও একটা রাজনৈতিক কৌশল আছে, কারণ তারা জানে এই প্রশ্ন বিজেপি সমর্থকদের আবেগকে নাড়া দেয়, তারা সেই আবেগকে উস্কে দিতে চায়। আরও কারণ আছে, তারা হচ্ছে যদি এই বিদ্রোহী এমপিরা তাদের সঙ্গে যায়, আচ্ছা আপনি বলুন তো, যদি এরা কংগ্রেসে যেতে চায় কংগ্রেসেদের নেবে না? এরা যদি সিপিএমের একটা জোট করে কংগ্রেস এবং সিপিএমকে সমর্থন দেয়, সিপিএম কি বলবে যে আমরা এদের সমর্থন নেব না? সুতরাং এখানে একটা পার্থক্য বোঝা জরুরি। কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে অন্য দলে যোগ দিলেই তার বিরুদ্ধে থাকা অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। আবার অভিযোগ থাকা মানেই আদালতে দোষী সাব্যস্ত হওয়াও নয়। আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক কৌশল দুটো আলাদা বিষয়। অনেক সময় মানুষ এই দুটোকে এক করে ফেলেন, সেখান থেকেই বিভ্রান্তি তৈরি হয়। এই নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, আদালতে মামলা থাকলে তার বিচার চলবে। কিন্তু সত্যি কথাটা হলো, অভিষেকের বিরুদ্ধে মামলা আছে, মমতার বিরুদ্ধে মামলা আছে, আরও অনেকের বিরুদ্ধেই মামলা আছে তৃণমূলের, কিন্তু এই এমপিদের কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে বলুন দেখি, হিসাব করুন। আপনারাই তো বলে এসেছেন এতকাল, আর সবাই চুনোপুটি, যা করছে হাওয়াই চটি। তাহলে চুনোপুটিদের বিরুদ্ধে এত রাগ কেন আপনাদের? আর একটা বিষয় খেয়াল করুন, যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি যদি শুধু নিজের সৈন্যদের আবেগের কথা চিন্তা করেন, তাহলে তিনি হয়তো জনপ্রিয় হবেন, কিন্তু যুদ্ধ জিতবেন না। আবার একজন সেনাপতি যদি শুধু সংখ্যার হিসাব করেন, মানুষের আবেগকে অগ্রাহ্য করেন, তাহলে সেটাও ভুল, সেটাও সমস্যা। কারণ সৈন্যদের, নিজের দলের সৈন্যদের মনোবল ভেঙে যাবে। অর্থাৎ সফল সেনাপতি কি করবেন তাহলে? তিনি আবেগ এবং অঙ্ক এই দুটোর মধ্যে ভারসাম্য রাখবেন।
সেই ভারসাম্য থাকছে কিনা তার জন্য দেখতে সময় লাগে। রাজনীতিতে ঠিক সেটাই হয়। আবেগ দরকার, কারণ আবেগ ছাড়া কর্মী তৈরি হয় না, আবেগ ছাড়া আন্দোলন হয় না, আবেগ ছাড়া মানুষ ভোট দিতে বেরোয় না, আবেগ ছাড়া কোনো রাজনৈতিক দলের আত্মা বলে যে ব্যাপার সেটা থাকে না। কিন্তু শুধুমাত্র আবেগ দিয়ে ক্ষমতা দখল করা যায় না। ক্ষমতা দখল করতে গেলে লাগে অঙ্ক, আর ক্ষমতা ধরে রাখতে লাগে আরও বড় অঙ্ক। এই কারণেই আমরা বারবার দেখি যে দলগুলো আবেগে ভাসে তারা অনেক সময় জনসমর্থন থাকা সত্ত্বেও হেরে যায়। যেমন 2021-এ হেরেছিল বিজেপি পশ্চিমবঙ্গে। আর যে দলগুলো অঙ্কটা ভালো বোঝে তারা অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতেও জিতে যায়। যেমন 2021-এ জিতেছিল তৃণমূল। এখন একটা প্রশ্ন, তাহলে কি আবেগের কোনো মূল্য নেই? অবশ্যই আছে। আবেগ হলো ভিত্তি, আর অঙ্ক হলো সেই ভিত্তির ওপর তৈরি ভবন। ভিত্তি ছাড়া ভবন দাঁড়ায় না। আবার শুধু ভিত্তি থাকলেও কেউ সেখানে বাস করতে পারে না। দুটোরই প্রয়োজন আছে। সুতরাং আজ যারা শুধু আবেগ দিয়ে রাজনীতিকে বিচার করছেন তাদের বোঝা দরকার, নির্বাচন কোনো সাহিত্য সভা নয়, নির্বাচন কোনো হরিসভা নয়। এটা একটা প্রতিযোগিতা, এটা একটা সংঘর্ষ, এটা একটা ক্ষমতার লড়াই। আর সেই লড়াইয়ের নিজস্ব নিয়ম আছে। আপনি সেই নিয়ম পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু নিয়মটা অস্বীকার করতে পারেন না। অস্বীকার করলে বাস্তবতা বদলে যায় না। 2021 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন সেই বাস্তবতারই একটা বড় উদাহরণ। অনেক মানুষের আবেগ ছিল একদিকে, কিন্তু জয়ের অঙ্ক কষা হয়েছিল অন্যভাবে। ফলাফল আমরা সবাই দেখেছি। আবার 2026 দেখুন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অঙ্কটা ভালো কষতে পেরেছিল। নির্বাচন কমিশন তারা একটা সঠিক ন্যায্য নির্বাচন করতে পেরেছিল, তাই জিতেছে বিজেপি। তাই রাজনীতি বোঝার সময় একটা কথা সব সময় মনে রাখা দরকার। আবেগ মানুষকে আন্দোলনে নামায়, আবেগ পতাকা হাতে তুলে দেয়, আবেগ স্লোগান তৈরি করে, কিন্তু অঙ্ক ঠিক করে কে সরকার গড়বে, অঙ্ক ঠিক করে সংসদে বা বিধানসভায় কার সংখ্যাগরিষ্ঠতা হবে, অঙ্ক ঠিক করে ক্ষমতার চাবি কার হাতে থাকবে। শেষ করার আগে একটি বাক্য বলি, রাজনীতিতে আবেগ হলো জ্বালানি, ফুয়েল, কিন্তু গন্তব্যে পৌঁছবার জন্য দরকার স্টিয়ারিং, মানচিত্র, একটা গাড়ি আর হিসাব। অর্থাৎ আবেগ যুদ্ধ শুরু করে, কিন্তু যুদ্ধ জেতায় অঙ্ক। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। আজকের আলোচনা ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট করে জানান দয়া করে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।